মালদহ স্টেশন পৌঁছতে না পৌঁছতেই দেখি জলের বোতল পুরো ফাঁকা, একটুও জল নেই যে গলাটা ভেজাবো। কোনো হকার কেউ চোখে পড়ছে না। রাত তখন 12টা বা তার বেশি হবে। এদিকে অসম্ভব তেষ্টায় প্রাণ যায় যায় অবস্থা। ট্রেনের মধ্যে অনেকেই ঘুমে আচ্ছন্ন। কারো থেকে যে জল চাইবো সেটাও সম্ভব নয় সেই মুহূর্তে। তবে আমি যখনই ট্রেনে ট্র্যাভেল করি অন্তত জলের বোতল একটাও সঙ্গে রাখি, কিন্তু সেদিন তাড়াহুড়োতে জলের বোতলটা নিতেই ভুলে গেছি। ট্রেনে ওঠার মুহূর্তে স্টেশন থেকেই ওই 1 লিটারের রেল নীর কিনে নিয়েছিলাম। আমি বাড়ি ফিরছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরেছি দার্জিলিং মেল। অবশ্য তার আগে আমার পরিচয়টা দিই। আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মাস কমিউনিকেশন বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট। তাই কর্মসূত্রে শিলিগুড়িতে থাকা, বাড়ি কলকাতায়। ছুটি পেলেই 2-1 মাস অন্তর বাড়ি চলে যাই। বাড়িতে বাবা মা আছেন। মাঝে মধ্যেই মনটা ভীষণ খারাপ করে ওদের জন্য। উপায়ও নেই যে ইচ্ছে করলে ছুটে চলে যাব। দূরত্বটা তো আর কম নয়। একবার বাড়ি গেলে সঙ্গে সঙ্গে তো আর চলে আসা যায় না। 2-1টা দিন না থাকতে পারলে কি আর হলো। যাই হোক, মালদা থেকে কোনো হকারকে জল নিয়ে ট্রেনে উঠতে দেখলাম না। পিপাসাও পেয়েছে। এদিকে করার কিছুই নেই। কানে হেডফোনটা লাগিয়ে শুয়ে শুয়ে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুরু করলাম। ট্রেনে ট্র্যাভেল করলে আমি সাধারণত ঘুমোই না, কেন জানি না সেদিন একটু চোখটা লেগে গিয়েছিল। হঠাৎ ঘুমটা ভাঙতেই দেখি ট্রেনটা কোনো একটা স্টেশনে থেমেছে। বুঝতে পারছি না কোন স্টেশন। জানলা দিয়ে তাকাচ্ছি কোনো হকার আছে কি না। স্টেশন চত্বর পুরো ফাঁকা, কেউ নেই। ঘড়ি দেখলাম তখন বাজে প্রায় রাত 2টো। হঠাৎ একজন বৃদ্ধা কোথা থেকে যে চলে এলো বুঝতে পারলাম না। এক মাথা পাকা চুল ট্রেনের জানলার সামনে এসে আমাকে বললেন, কিছু লাগবে তোমার? 1 বোতল জল পাওয়া যাবে কি? প্রচণ্ড তেষ্টা পেয়েছে আমার। দাঁড়াও বলে বৃদ্ধা কোথায় যে চলে গেলেন আর দেখতে পেলাম না। কিছুক্ষণ মানে মিনিট খানেকের মধ্যেই কোথা থেকে সিল করা জলের বোতল নিয়ে চলে এসে এই নাও বলে ট্রেনের জানলায় ধরলেন। ততক্ষণে ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। হর্নও দিয়ে দিয়েছে। জানলা দিয়ে কোনো রকমের জলের বোতলটা নিয়েছি। ততক্ষণে ট্রেন ছেড়েও দিয়েছে। এদিকে মানি ব্যাগ থেকে টাকাটা বের করে দিতে যাব, ট্রেন চলতে শুরু করেছে। ততক্ষণে ভাবছি জানলা দিয়ে কি টাকাটা ফেলে দেব। পুরো কনফিউজড আমি। দূর থেকে একটা কথা ভেসে এলো, থাক দিতে হবে না। দেখলাম দূর থেকে উনি হাত নাড়ছেন, কিন্তু আমি তো ওনার কাছে ঋণী হয়ে গেলাম। ভাবছি কি করা যায়, কিন্তু করারও কিছু নেই। ট্রেন ভালোই গতি নিয়েছে। তারপর স্টেশন ছেড়ে যখন আমার বগিটা পেরিয়ে যাচ্ছে তখন চোখে পড়ল স্টেশনটার নাম রামপুরহাট। তারপর বোতলের সিল কেটে যখন গলাটা ভেজালাম, জলটা অদ্ভুত ঠান্ডা। আর জল খেয়ে এক অদ্ভুত তৃপ্তিও পেলাম। মনে হচ্ছিল তা অমৃত স্বরূপ। দার্জিলিং মেল রামপুরহাট স্টেশনে থামার কথা নয়, যদিও সিগন্যাল পায়নি তাই দাঁড়িয়ে গেছে। ওই সময় ওই বৃদ্ধা কোথা থেকে এলেন স্টেশন চত্বরে, যেখানে কোনো লোকজন নেই, কোনো স্টল খোলা নেই। তারপর থেকে মাথায় হাজার প্রশ্ন ঘুরপাক করতে থাকলো। বাড়ি ফিরে সমস্ত ব্যাপারটা মাকে যখন বলেছিলাম, মা শুনে বলেছিল ওই বুড়ি আর কেউ নয়, তারা মাই হবেন। আমার ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট ভক্তিও আছে। তাই মাকে বললাম, মা বাড়িতে তাহলে কালী পূজা করব? মা বলল, বেশ, তোর যখন ইচ্ছে হয়েছে করিস। এক কাজ করিস, এখন থেকে প্রতি মাসে কিছু কিছু করে টাকা আলাদা করে সরিয়ে রাখিস মায়ের নামে। তারপর থেকে মায়ের কথা মতন জানুয়ারি মাস থেকে 2000 করে টাকা রাখতে শুরু করি। জানুয়ারি থেকে টানা 4 মাস এভাবেই টাকা রাখছি। ইতিমধ্যে মে মাসে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার মা মারা যান। মায়ের আরাধনা করব বলে ভাবছি, এদিকে মাই আমাকে ছেড়ে চলে গেল। মায়ের চলে যাওয়াটা মন থেকে মানতে পারছিলাম না। মায়ের কাজকর্ম মিটিয়ে যখন শিলিগুড়ি ফিরলাম তাও প্রায় 1 মাস কেটে গেছে। ইউনিভার্সিটি জয়েন করলাম। শিলিগুড়ি ফিরেও মনটা ভালো নেই। মায়ের কথা সব সময় মনে পড়ে। ওদিকে বাড়িতে বাবাও একা, ভালো লাগে না কিছুই। তখন আশা ছিল বাড়িতে কালী পুজো করব। তারপর মনে পড়ছে সেই বুড়িমার কথা, অর্থাৎ তারা মায়ের কথা। মনের মধ্যে যে তখন নানান চিন্তা ভাবনা ভিড় করে আছে। কৌশিকী অমাবস্যার ঠিক
আগের দিন রাতে শুয়ে শুয়ে ভাবছি কথাগুলো। ঠিক সেই সময় আমার এক ছাত্র ফোন করে বসে, বলল, স্যার কাল সেবক কালী মন্দিরে পুজো দিতে যাব, আপনি কি যাবেন? কথাটা শোনার পর আমি আর না করিনি, কারণ আমারও মনটা চাইছিল মন্দিরে যেতে। আসলে সবই মায়ের ইচ্ছে। বললাম আমি যাব। পরের দিন আমার ছাত্র শুভঙ্করকে নিয়ে চলে গেলাম সেবক কালী মন্দিরে। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসতে যাব, পুরোহিত মশাই ডাক দিলেন, মায়ের প্রসাদ খেয়ে যেও বাবা, অত দূর থেকে এসে না খেয়ে চলে গেলে কেমন করে হবে। পুরোহিতের কথা মতো মায়ের ভোগ খেয়ে গাড়িতে উঠি। সবথেকে বড় কথা, কত মানুষজনের মধ্যে উনি প্রথম প্রসাদটা আমাকেই ডেকে দিয়েছিলেন। শুভঙ্করকে বললাম আমার কোয়ার্টারে কালী পুজো করব। ও এমনিতেই একটু হুজুকে, আমার কথাগুলো শুনে বলল, হ্যাঁ স্যার করুন, আমরা সবাই আছি। কোয়ার্টারে ফিরে বাবাকেও ফোন করে বললাম আমার কোয়ার্টারে কালী পুজো করব। বাবা শুনে বলল, কি করে হবে, এখন 1 বছর হয়নি তোর মা মারা গেছে। আসলে কালা ওষুধ চলে বলে একটা রীতি আছে, তাই ওটা না যাওয়া পর্যন্ত বেশ আমি আরও সবাইকে জিজ্ঞাসা করে দেখি কে কি বলে, তারপর দেখা যাবে। পরের দিন বাবা ফোন করে জানালো এ সম্ভব নয়, পূজা করা যাবে না। এদিকে মায়ের আরাধনা করার জন্য আমার মন উদ্গ্রীব, তাই মনে মনে মাকে স্মরণ করে বললাম, মা তুমি তো চলে গেলেই, তুমি কি চাও না মা বাড়িতে পুজোটা হোক? আমি তো তোমার আরাধনাতেই করতে চাই যে। মনে মনে ভাবলাম একটা পরীক্ষা নেব, দেখি মা কি চান। আমার কোয়ার্টারের পিছনে একটা জবা ফুলের গাছ আছে। কাল সকালে উঠে যদি দেখি জবা গাছে 3টে ফুল ফুটে থাকে, তাহলে আমি পুজো করবই। কোয়ার্টারের পিছনে যে জবা গাছ আছে তাতে কোনো দিনই ফুল ফোটা অবস্থায় দেখিনি, কারণ এমনিতেই আমি ঘুম থেকে দেরিতে উঠি। আমি ওঠার আগে কেউ না কেউ ফুল তুলে নিয়ে চলে যান। 3 বছর ধরে এই কোয়ার্টারে আছি, অন্তত গাছে ফুল ফুটে আছে এমন দৃশ্য চোখে পড়েনি। মাকে স্মরণ করে এই কথা ভেবে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠতে যথারীতি দেরি, ফুল যে থাকবে না এটাই স্বাভাবিক। তা সত্ত্বেও জানালা খুলে দেখি, সত্যি আশ্চর্য হই, দেখি 3টে মাত্রই জবা ফুল ফুটে আছে। দেখার পর আমার হাত পা কাঁপছে, যা বোঝার আমি বুঝে গিয়েছি। বুঝলাম মাও চাইছেন যে পুজোটা হোক। সামনে যে অমাবস্যা আসছে ওই অমাবস্যাতেই পুজো করব, মনে মনে স্থির করে ফেললাম। আমার ডিপার্টমেন্টের গ্রুপ ডি স্টাফ অর্কদাকে জানালাম সব কিছু। অর্কদা জানালেন, স্যার কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দেব। পুরোহিত কোথায় পাবো বলতে পারেন? আরে আপনার পাশের বাড়ি, মানে আমাদের ইউনিভার্সিটির লাইব্রেরিয়ান চিনুদা, উনি তো পূজা করেন। বিকেলে চলে গেলাম পুরোহিত চিনুদার বাড়ি। চিনুদা বললেন, আপনার মূর্তি লাগবে তো? সঙ্গে সঙ্গে যে মূর্তি বানায় ওনাকে ফোন করে দেন। মূর্তিওয়ালা আবার ইলেকট্রিক ডেকোরেটরের ব্যবস্থা করে দেন। ইলেকট্রিক ম্যান আবার ঢাকের ব্যবস্থা করে দিলেন। তারপর আমার ছাত্রছাত্রীরাও দোকান বাজার ফল মূল যাবতীয় দায়িত্ব নিয়ে নিল। আমাকে কিছুই করতে হলো না, পুরো ব্যাপারটা যেন চেন সিস্টেম, কোনো কিছুই বাধা নেই, একটার পর একটা সব কাজ হয়ে যাচ্ছে। আমি তো অবাক, সবই আমার মায়ের ইচ্ছে। পুজোর 5 দিন আগে বাবাকে ফোন করে সব কিছু জানালাম। বাবা আর দ্বিমত করেনি। বাবা বলল, মা যখন নিজে চাইছেন আমি আর মানা করার কে, তাই পুজোটা হোক, তোমাকে আসতেই হবে। বাড়ি থেকে আর যারা আসতে চান তুমিও তাদেরকে বলো, বিশেষ করে মামার বাড়ি থেকে যদি কেউ আসতে চান। পরের দিন বাবা ফোন করে জানালো, মোট 9 জন আমরা যাব, তুই টিকিটের ব্যবস্থা করে দে। টিকিট তো পাওয়া যাবে না, মনে হচ্ছে এদিকে কোনো ট্রেনের টিকিট নেই, আর টিকিট যে পাবো না এটাই স্বাভাবিক। বিশ্বাস করবেন কিনা জানি না, একমাত্র শতাব্দী এক্সপ্রেসেই টিকিট খালি আছে, মাত্র 9টা। ভীষণ আশ্চর্য লেগেছিল আমার, সঙ্গে সঙ্গে বুক করলাম। সত্যি বিশ্বাসে মিলায় বস্তু। অবশেষে সেই প্রতীক্ষিত দিন আসে, আমার কোয়ার্টারে মায়ের আরাধনা করি। সকলের সহযোগিতায় খুব ধুমধাম করে পুজোটা হয়। আসলে মা খড়গ হাতে এসেছেন আমাদের ভেতরের অশুভ শক্তিকে দমন করতে। তারপর থেকে 2 বছর কেটে গেছে। কৌশিকী অমাবস্যার পর যে অমাবস্যা আসে সেই অমাবস্যাতেই আমি মায়ের আরাধনা করি। আসলে দৈহিক মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমানরাই পারে মহাশক্তির আরাধনা করতে। শক্তির পুজো তাই বীরের পুজো। বীর সন্ন্যাসী বিবেকানন্দ মনে করতেন পূজা তার সংগ্রাম। অপার সংসার যুদ্ধক্ষেত্রে যে কোনো কাজ সেই মহাশক্তির আরাধনা, সেই শক্তির
জাগরণের জন্যই চাই মহাশক্তির উদ্বোধন। যদিও এত কিছু আমি বুঝি কিনা জানি না, তবে আমার বিশ্বাস মা আছেন। একটা কথাই এখন বারবার মনে হয়, আমি তফাৎ বুঝি না, দুজনার তফাৎ বুঝি না। আমার জন্মদাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা, আমি তফাৎ বুঝি না। আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।